হ্যালো এন্ড ওয়েলকাম টু ড্রপবক্স। আপনারা দেখছেন আমাকে, আমি রেহান রাসূল আছি আপনাদের সাথে এবং সব সময় ড্রপবক্স নিয়ে আপনাদের সাথে এখানে চলে আসি আপনাদের কিছু কমপ্লেইন নিয়ে। আপনাদের কিছু কমপ্লেইন মানে সরাসরি কমপ্লেইন না, হয়তো যেই কথাগুলো আপনারা বলেন ফেসবুকে বা ইউটিউবে অথবা সামাজিক মাধ্যমে, বাইরে আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। কিন্তু কার সাথে কথা বলি? বিশেষ কোনো শিল্পী, বিশেষ কোনো আর্টিস্টের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। আজকে যাকে সামনে নিয়ে বসেছি, আমার নার্ভাসনেস অনেক বেশি থাকবে, অনেক ফাম্বল করতে পারি, অনেক এলোমেলো কথা বলে ফেলতে পারি। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা সুন্দর কানে শুনবেন। এটা হচ্ছে আমার মানে কি বলবো, যে রিকোয়েস্ট থাকবে, আমার অনুরোধ থাকবে। আজকে ড্রপ বক্সে আমাদের সাথে আছেন দ্য ওয়ান এন্ড অনলি ফজলুর রহমান বাবু ভাই। কেমন আছেন? জি, আচ্ছা। বাবু ভাই, সো নাইস টু সি ইউ। আপনাকে সামনাসামনি দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে যে আপনার মধ্যে একটা আন্তরিকতা আছে। আপনাকে ছোটবেলা থেকে আমরা এত জায়গায় দেখেছি, মানে বাসার মানুষ মনে হয় আসলে, যে বাবু ভাই তো বাবু ভাই, আমাদের মানুষ, এই এই ব্যাপারটা আছে। তো বাবু ভাই, আপনার একদম যদি বেসিক থেকে ধরি, আপনার অ্যাক্টিং যে শুরু হওয়াটা, কেন মনে হয়েছিল যে আমি আমি অভিনয় করব, আমি অভিনেতা হব বা অভিনয়ে ইচ্ছা করে? আমার অভিনয়ের শুরুটা আসলে আমার ইচ্ছা হয় না। আচ্ছা। এটা হয়েছিল আমারই এক বড় ভাই, আমাদের পাড়ার বড় ভাই, আমার বড় ভাইয়ের বন্ধু মোহাম্মদ আলী রুমি। আচ্ছা। একজন নাট্য পাগল মানুষ বলা যায়। তো আমি তখন এইচএসসিতে পড়ি। হুম, হুম। তো মাঠে, পাড়ার মাঠে খেলছিলাম। হঠাৎ করে উনার কেন যেন মনে হলো যে একটা নাটক, ফরিদপুর শহরে একটা নাটক হবে, ফরিদপুর টাউন থিয়েটারে। সেখানে হঠাৎ করে সে আমাকে ডেকে বলল যে, "এরকম আমরা একটা নাটক করছি। জি। তো এই নাটকটা তুমি তোমার এই বয়সে", আমি দেখতে অবশ্য ইন্টারমিডিয়েটে পড়লেও আমাকে দেখলে তখন ওই 9-10 এ পড়ি এরকম মনে হতো। আচ্ছা। হ্যাঁ? তো বলল যে, "এরকম তোমাকে অভিনয়ে নেব।" আমি কিছু না বুঝেই আসলে, হ্যাঁ, হ্যাঁ করে ঠিক দিছি। আছে। আচ্ছা। তারপরে এই আসলে তারপরের দিন থেকেই আসলে শুরু। কিসের চরিত্র ছিল ভাইয়া, মনে আছে? এইটা যে নাটকটা ছিল, এই নাটকটা ছিল, নাটকের নাম ছিল তালেব মাস্টারের হালখাতা। আচ্ছা, তো সেই নাটকে তালেব মাস্টারের ছেলের অভিনয় আমি আচ্ছা, করেছিলাম। আচ্ছা। হ্যাঁ? তো সেখান থেকেই আসলে শুরু। সেখান থেকে আস্তে, আস্তে ভালো লাগা এটা কি মানে এবং অডিয়েন্সের সামনেই ১ম হ্যাঁ, হ্যাঁ, পারফরম্যান্স এবং দিয়েই আপনার শুরু? শুধু তাই না, এই নাটকটি ১৯৭৮ সালে জাতীয় নাট্যোৎসব হয়েছিল। সারা বাংলাদেশব্যাপী মোট ৩০ টি নাটকের দল ঢাকার শিল্পকলা একাডেমিতে, অ্যা প্রত্যেকটা জেলা থেকে, তখন তো জেলা ছিল ২১ টা। আর আচ্ছা। ঢাকা, চট্টগ্রাম মিলে জি, জি। ৩০ টা নাটকের দল ৩০ দিন পারফরম্যান্স করেছিল শিল্পকলা একাডেমিতে। সেখানে ওই ওয়াও! নাটকটি ফরিদপুর টাউন থিয়েটার ওই নাটকটির প্রযোজক ছিল, মানে তাদের প্রযোজনা। আমরাও এটা মঞ্চায়িত করেছিলাম। কিন্তু এর আগে আপনি কখনো অভিনয় না, করেন নাই? অভিনয় করি নাই মানে কখনো। রিয়াল লাইফ এ কি, মানে সত্যিকারের জীবনে কি না, অভিনয়ের সত্যিকারের ইচ্ছে ছিল? জীবনে ওই বড় ভাই বুঝলো কেমনে ভাইয়া? এটা আমারে না, বলেন, যে আপনি এত অসাধারণ অ্যাক্টিং করবেন। আমি তাকে পরে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা। যে, আ আ আমরা তো একসঙ্গে অনেকেই খেলছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সমবয়সী বন্ধুরা। হ্যাঁ। তো তার মধ্যে আপনি আমাকে কেন ডাকলেন অন্যদের না ডেকে? তো তো রুমি ভাই তখন আমাকে বলছিল যে, "তোমাদের বাসার সবার গলার মধ্যে সুর আছে। আচ্ছা। হ্যাঁ? তোমার বড় ভাই সুন্দর গান করে। তোমার বোনও যখন গুনগুন করে গান গায় আমি শুনেছি। জি। আমাদের পাশাপাশি একেবারে। খুব মিষ্টি গলা, তোমারও খুব মিষ্টি গলা। সেজন্য আমার মনে হয়েছে যে তুমি অভিনয়টা পারবে।" বাহ! 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 কিন্তু আসলে তখন থেকে শুরু। তখন জি। থেকে শুরু এবং তার পরদিন থেকেই আসলে শেখাটা শুরু হয়েছে। এমন না যে আমি অভিনয়ের সুযোগ পেয়েছি আর আমি অভিনেতা হয়ে গেছি। এটা মনে করার কোনো কারণ নাই। তখন থেকে সেই শিখতে শুরু করেছেন। ১৯৭৮ সাল থেকে আমি আসলে শেখাটা শুরু করলাম। যে বাহ! আসলে কিভাবে অভিনয়টা করতে হয়। হ্যাঁ, তার চর্চাটা কি, অনুশীলনটা কি, সাধনাটা কি? এবং আমি ওখানে ২-৩ বছর আ থাকার পরেই তো আমি ঢাকায় চলে আসলাম। ৮২ সালের দিকে জি। ঢাকায় চলে আসলাম এবং আমি ৮৩ সালেই আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হই। আচ্ছা। হ্যাঁ, যে নাটকের প্রতিষ্ঠাতা এবং আ ওই সময় তার মানে পরিচালক। কি ওই ৭৮ এই আপনি ঠিক করে ফেলেছিলেন যে আমি হ্যাঁ, না, অভিনয়টাই? তখন থেকে তো তারপরে তো পড়াশোনা জি, চালিয়ে গেলাম ফরিদপুরেই। আ কিন্তু ওই যে ঝোঁক আসলো মাথার মধ্যে, জি। হ্যাঁ, এবং ওই রুমি ভাইয়ের সঙ্গেই, রুমি ভাইদের একটি নাটকের দল ছিল আরেকটি বৈশাখী নাট্যগোষ্ঠী। সেই নাটকের দলে ধীরে, ধীরে একটু, একটু করে কাজ শুরু করলাম এবং আমি বললাম যে তখন থেকে আমার একটু, একটু করে ভালোবাসা তৈরি হলো নাটকের প্রতি, অভিনয়ের প্রতি এবং তখন থেকে বুঝতে শিখলাম যে এটা আসলে এমনি, এমনি করা যায় না। আসলে এর জন্য একটি শিক্ষা আছে। হ্যাঁ, এর জন্য একটা নির্দিষ্ট অনুশীলন আছে, চর্চা আছে এবং সাধনা আছে।
এই হ্যাঁ, জায়গাটাতে আসতে চাচ্ছিলাম হ্যাঁ, ভাই। আপনি এর আগেও বলেছেন চর্চা, সাধনা, অনুশীলন। হ্যাঁ, তো আমরা যারা কিছুটা হলেও শিল্পের সাথে যুক্ত, হ্যাঁ, আমরা জানি যে যেকোনো শিল্পই সাধনা ব্যতীত হয় না। কিন্তু আমি মূর্খ, আমি খুঁজে বের করতে পারি না যে একজন অভিনেতা আসলে চর্চাটা কি করেন বাড়িতে বসে। তাকে নিজেকে আরো শানিত করার জন্য সে কি করে? শুধু বাড়িতে না, আসলে এরপর থেকে যখন আমরা আরণ্যক নাট্য দলের সাথে যুক্ত হলাম, জি, তো অভিনয় তো একটা স্কিল, গান অবশ্যই, গাওয়া একটা স্কিল। অবশ্যই। এই স্কিলটা অর্জন করার জন্য আসলে কি কি পদ্ধতি অনুশীলন করতে হয় আমাদের? আচ্ছা। যেমন আমাদের ফিজিক্যালি অনেক ফিট থাকতে হবে। হু, হু। তারপরে আমাদের কণ্ঠের জায়গাটা ঠিক থাকতে হবে। জি। কারণ আমি যখন মঞ্চে অভিনয় করব, হ্যাঁ, তখন হ্যাঁ। মঞ্চে যে সংলাপ আমি উচ্চারণ করব, সেটা যেন খুব ডিস্টিংক্টলি এবং পরিষ্কারভাবে যেন জি, দর্শক শুনতে পায়, সেটার একটা কণ্ঠের একটা অনুশীলন আছে। আবার আমি যে চরিত্রটিতে অভিনয় করব, যে চরিত্রে আমি অভিনয় করব, জি। তাহলে সেই চরিত্রটাতে অভিনয় করতে গেলে আমাকে ওই চরিত্রটি সম্পর্কে জানতে হবে। সেটা একদম। নানান আ আ পেশার, নানান সামাজিক অবস্থানের চরিত্র হতে পারে। জি। একজন শ্রমজীবী মানুষের একটা জায়গা, একটা স্ট্যাটাস। একজন ধনী লোকের একটা স্ট্যাটাস, হ্যাঁ? হু, হু, হু। তা এইরকম আমাকে তো ওই জিনিসটা জানতে হবে, ওই চরিত্রটি। ওই চরিত্রটি জানতে হলে তার সামাজিক অবস্থা, তার রাজনৈতিক অবস্থা, তার কালচারাল ব্যাকগ্রাউন্ড, সে কি রকম পছন্দ করে, একদম গ্রামের হ্যাঁ, সে কিভাবে মাতবর থেকে শুরু তাকায়, করে হ্যাঁ, সে ওই কিভাবে মন্ত্রী হাসে। পর্যন্ত। হ্যাঁ, এগুলা পুরোটাই অনুশীলন এবং এর কিছু পদ্ধতিগত শিক্ষাও আছে। যেটা আমরা ওয়ার্কশপ থেকে, আমাদের দলের আচ্ছা। ওয়ার্কশপ থেকে কখনো আমাদের দেশে যারা বিদেশ থেকে হু, লেখাপড়া হু। করে এসেছেন, বিশেষ করে এনএসডি থেকে বা আরো দূর দেশ থেকে, ইউরোপ থেকে, তারা আমাদেরকে ওয়ার্কশপ করিয়েছেন ওই সময়। বাহ! আমরা সেগুলোকে ব্যক্তিগত অনুশীলনের পর্যায়ে নিয়ে গেছি। আচ্ছা। হ্যাঁ, আমি যেহেতু এর অনুশীলন করতে চাই। আর একটু পড়াশোনা, একটু দেখা, জি, মানুষকে দেখা, মানুষকে বোঝা। হ্যাঁ, আমাদের কাজই তো হচ্ছে মানুষকে অবজার্ভ দেখা। করা, এই অবজার্ভ, মানুষকে পড়তে হয় আমাদের। পড়তে হয়। ফেইসকে পড়তে হয়। হুম? কারণ একটা লোক, আমি ছোট একটা উদাহরণ দিই। যে লোকটি কখনো ঢাকা শহরে আসে নাই। জি, ১ম মনে করেন যে সে ভুরুঙ্গামারী থেকে আসছে আচ্ছা। হ্যাঁ, বা রংপুরের কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে অঞ্চল থেকে আসলো। আসছে সে। সে যেভাবে রাস্তা দিয়ে হাঁটার সময় জি। আশেপাশে তাকায়, আর আমি ৪০ বছর ধরে এখানে থাকি, আমি কি একইভাবে তাকাবো? না, না। চোখটাই তো ভিন্ন একদম চোখের। কৌতূহলী একটা চোখ থাকবে। হ্যাঁ, উঁচু বিল্ডিং দেখলে হ্যাঁ, এভাবে তাকাবে সে। হ্যাঁ, উঁচু তাকাবে, অথবা তোর চোখ, তার চোখে মুখে যে বিস্ময়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এত দালান করতে গেছিল, এত মানুষ, এত রিক্সা, এত গাড়ি, তার মধ্যে একটা বিস্ময় এবং অস্বস্তি আছে। তাহলে সেই চোখটা একজন অভিনেতাকে তৈরি করতে হয়। কাজটা কঠিন। অবশ্যই কঠিন কাজ। ভয়াবহ কঠিন কাজ। ক্যামেরার সামনে এত ন্যাচারালি কিভাবে করেন হ্যাঁ, এটা অনেক কঠিন জানি না কাজ। ওস্তাদ। এটা মানে আমি বললাম তো, বিশেষ করে স্কিল আসলে কিন্তু অনুশীলন। স্যার এখানে একটা ব্যাপার আছে যে অভিনেতাদের মধ্যে কিছু ডিফারেন্স দেখি অনেক সময়। এই যে আপনার যেভাবে চরিত্রটাকে আপনি মানে আত্মাটাকে শুষে নেন, তারপরে সেই চরিত্রটাকে সামনে তুলে ধরেন। কিছু অভিনেতাকে আমরা দেখেছি যে তারা চরিত্রটাকে তাদের মতন বানিয়ে নেন। মানে এটাকে আমি খারাপ অভিনয় বলছি না বা খারাপ ভালোর মধ্যে ফেলছি না। কিন্তু আপনি চরিত্রটাকে নিয়ে নিচ্ছেন। চরিত্রটার মধ্যে ফজলুর রহমান বাবুকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু দেখা যাচ্ছে যখন শাহরুখ খান দেবদাস করছে তখন দেবদাসের মধ্যে শাহরুখ ভাব আছে। এই ব্যাপারটা কিভাবে আলাদা করেন স্যার? না, এটা তো আসলে অভিনেতার কাজই হচ্ছে রূপান্তরের কাজ। জি, অর্থাৎ আমি যে মানুষটি নই, সেই মানুষটিতে আমি রূপান্তরিত হই। আচ্ছা। তো এই রূপান্তরিত হওয়ারও একটা যে পর্যায় আছে না? হ্যাঁ? সেটা ধীরে, ধীরে কিভাবে আমি যাবো স্টেপ বাই স্টেপ। জি, সেটা সেটা সেজন্যই তো আমাদের অনুশীলন, সেই জায়গাটা। এখন ২ ধরনের অভিনেতা আছে। এক ধরনের আপনি আপনার কথার সূত্র ধরেই বলি। জি, জি, এক ধরনের অভিনেতা আছে যে, যেকোনো ক্যারেক্টারকেই, চরিত্রকেই সে তার নিজের মতো করে নিয়ে নেয়। একদম। হ্যাঁ? সে হয়তো ওই চরিত্রটিতে অভিনয় করে, কিন্তু মূলত আমরা ওই তাকিয়ে দেখি। অভিনেতাকেই দেখি। জি, জি, হ্যাঁ? জি, আবার আরেক ধরনের অভিনেতা আছেন, যারা আসলে রূপান্তরিত হওয়ার চেষ্টা করে। একদম। সেই কাজটা কঠিন। শরীরের ভাষা বদলে হ্যাঁ, হ্যাঁ, ফেলা যেটা হ্যাঁ। আমি একেবারে। যে বর্ণনাটা দিলাম, সেই কাজটা কঠিন। আবার ওই যে এক ধরনের স্কিল আছে বলে, ক্যামেরা ভীতি নাই, পরিষ্কার করে কথা বলতে পারে, হু, হু। হুম? এবং যথেষ্ট স্মার্ট, জি, হ্যাঁ? সে সব চরিত্রকে তার ভেতরে নিয়ে নেয়। তার সে মতন করেই। সে যে চরিত্রটাই হোক না কেন, আসলে এটা আল্টিমেটলি তার চরিত্র আরকি। তাকেও তো সৃষ্টিকর্তা আচ্ছা। একটা চরিত্র দিয়ে পাঠিয়েছে। সবারই তো একটা চরিত্র আছে একদম, পৃথিবীতে। একদম। হ্যাঁ, কিন্তু অভিনেতা কি করে? অভিনেতা সেই চরিত্র থেকে বের হয়ে অন্য চরিত্রের মধ্যে ঢোকার চেষ্টা করে। তার একেক উপরে সময় অন্যান্য একেক চরিত্র ভর করে রীতিমতো। হওয়ার চেষ্টা করে। একদম। আমরা হওয়ার চেষ্টা করি আসলে সবসময়। হয় কিনা আমি জানি না। সেটা তো দর্শক বলবে। কিন্তু আমাদের প্রচেষ্টা হচ্ছে যে অন্য একটি চরিত্রে আমি
কিভাবে রূপান্তরিত হবে। এই জায়গাটা থেকে আপনি যখন দেখেন আপনার আপনার কাছে কিরকম মনে হয় ব্যাপারটা স্যার? ফর এক্সাম্পল আমি যদি বলি যে আপনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আছে ৫ টা, তাই না? ৬টা। ৬টা এবং সাপোর্টিং অ্যাক্টর এর হ্যাঁ, জায়গা থেকে। হ্যাঁ। এখন আপনার যে অভিনয়ের রেঞ্জ, আপনি যেভাবে চরিত্রটাকে ধরে অভিনয় করেন, সেই অনুযায়ী এটার সাথে কিন্তু স্টারডামটা ওভাবে কানেক্ট হয় না। এই জায়গাটা থেকে আমরা আমরা এই গ্যাপটা মানে আপনার উপরেই পুরোপুরি, যেমন আমি খাঁচার ভিতর অচিন পাখি দেখেছি। সেটা সম্পূর্ণভাবে আপনার উপরেই বেসড। বা এই ধরনের অজ্ঞাতনামা। হ্যাঁ, অজ্ঞাতনামা। এই জিনিসগুলা আপনাদের মাধ্যমে কিন্তু একটা পর্যায় পর্যন্ত কিন্তু আমরা খুব একটা দেখিনি। ভাইয়া এখন দেখছি। এতদিন কেন এই জিনিসটা ছিল না না, বা এতদিন কি আসলে মনে আমাদের হয়? চলচ্চিত্রটা তো একটা ফরম্যাটের ভেতরে ছিল। জি। এর বাইরে আমরা যেগুলোকে প্যারালাল মুভি বলি হু, হু। বা কেউ আর্ট ফিল্মও বলতে চায়। জি। যদি আমি এটাকে বিশ্বাস করি না আর্ট ফিল্ম। ওকে। হ্যাঁ, সব ফিল্মই আর্ট হওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ, কারণ অবশ্যই মাধ্যমটাই তো শিল্প মাধ্যম। শিল্প মাধ্যম। তো সেই জায়গা থেকে বিচ্ছিন্নভাবে কিছু ছবি হয়েছে। যেগুলোতে হয়তো আমরাও অভিনয় করেছি বা আমাদের পূর্ববর্তী যারা আমাদের শিল্পী তারাও, জি, ধরেন যে আলী যাকের বা মামুনুর জি, রশিদ জি। বা আসাদুজ্জামান নূর, হু, হু। ওনারাও ২-১ টা চরিত্রে অভিনয় করে। সেটা ব্যাপক মানুষের দেখার সুযোগ ছিল না। তো রাইট। এখন যেহেতু ওটিটি আসছে, আবার আমাদের যে সিনেমা হলগুলো আছে, সেগুলোতে একটু মধ্যবিত্ত শ্রেণী যাওয়া শুরু করেছে। শিক্ষকরা যায়, ছাত্ররা যায়, একদম। হ্যাঁ? ইউনিভার্সিটিতে পড়া ছেলেমেয়েরা দল বেঁধে ছবি দেখতে যায়। এই কারণে আমরা আস্তে, আস্তে দেখতে পাচ্ছি আরকি। জি। হ্যাঁ? যে এই ধরনের চলচ্চিত্র হতে পারে আরকি। কিন্তু একটা সময় পর্যন্ত তো হিরো হিরোইন বেস আসলে একদম। ছবি ছিল। তো ওখানে তো আর আমাদের কিছু করার সুযোগ ছিল না আসলে। প্রেক্ষাপটটাই সেটা হ্যাঁ, ছিল না আরকি। এবং সেই কারণে আপনি আমাকে ওই ধরনের চলচ্চিত্র কখনো দেখেনও নাই। রাইট। হ্যাঁ, আপনি কি সবসময় সম্পূর্ণ স্ক্রিপ্ট নির্ভরভাবেই চরিত্র সিলেক্ট করেন? যে হ্যাঁ, স্ক্রিপ্টে সিগনিফিকেন্স নাকি কতটুকু সময় আমাকে দেখাবে? এটা কি প্রাধান্য থাকে বা এটার কি কোনো প্রভাব থাকে? না, না, না। কতটুকু আমাকে দেখাবে সেটা আমার বিবেচনার বিষয় না। আমার ১ম কথা হচ্ছে যে আসলে যে আ কনটেন্ট জি। বা যে স্ক্রিপ্ট আছে, যে গল্পটা আছে সেটা আসলে কি? আচ্ছা। হ্যাঁ, সেটা আসলে কি? এবং আ এটা কিভাবে প্রেজেন্ট করবে আরকি? হু, হু। এই গল্পটিকে কিভাবে ডিরেক্টর বলবে? হ্যাঁ, সেটার উপরে আমি গুরুত্ব দেই। সেখানে আমার চরিত্র ছোট বা আমার অল্প আছে বা বেশি আছে, সেটা আমি নেই না। আর আমি তো ক্যারেক্টার আর্টিস্ট। এমন একদম। তো না যে আমাকে সবসময় প্রোটাগনিস্ট এ অভিনয় করতে হবে, না, তাই না না? এমন ব্যাপার সেটা না। হয়তো আমি পাবো না। আশা করাটা ঠিক না। তো যখন যেখানে যতটুকু সুযোগ আছে সেইটুক কাজ করব। এখন আমার ধরেন যে একটা ছবিতে আমার ৩ টি দৃশ্য আছে। হুম। তাহলে ৩ টি দৃশ্য আমি ঠিকঠাক মতো করার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ? ওইটাকেই যেন আপনি ওইখানে আপনার জায়গায় ওই চরিত্রটিকে পাওয়া যায় আমার মাধ্যমে। আমি একজন অভিনেতা, আমার মাধ্যমে যেন ওই চরিত্রটিকে ঠিকঠাক মতো পাওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, এবার আসি ডিরেক্টরদের কথায় ভাইয়া। একটু জি, জানতে চাই। আপনি তো হ্যাঁ, অনেকগুলো প্রজন্মের সাথে কাজ হ্যাঁ, করেছেন। একদম লেটেস্ট যদি বলি 'তুফানে' আপনি যখন হ্যাঁ, কাজ করেছেন, রায়হান রাফি রাফি, হ্যাঁ, একদম এখনকার হ্যাঁ, সময়ের একজন। তরুণ, হ্যাঁ। অথচ সেই ৭৮ এও ছিল। তো এই ডিরেক্টরিয়াল জায়গা থেকে কতটুকু আসলে পরিবর্তন এসেছে? আপনার কাছে কি মনে হয়? কি বদল অনেক এসেছে? পরিবর্তন এসেছে। অনেক সেটা কি পরিবর্তন। ভালো হয়েছে নাকি না, এটা ভালো-মন্দ ওইভাবে ঠিক বলা যাবে না। আচ্ছা, তো পরিবর্তনটা আসছে সেটা বোঝা যায়। যেমন আমি কিছুক্ষণ আগেই বললাম যে, আগের যেটা, তবে আমি কিন্তু শুরু করেছি আব্দুল্লাহ আল মামুন জি, সাহেবের হাত ধরে। আচ্ছা, উনারই ১ম মানে পূর্ণ দৈর্ঘ্য ছবি, আমি উনার ছবি দিয়ে শুরু বাহ! করেছিলাম। তারপরে আবু সাঈদ, তারপরে গিয়াসউদ্দিন সেলিম, জি, গোলাম রব্বানী বিপ্লব, এরা যারা একটু অন্য ধরনের সিনেমা জি, করে, জি। তাদের হাত দিয়ে শুরু করেছি। এবং আপনি যে একেবারে শেষ রাফির কথা বললেন, রাফিও কিন্তু ওই স্কুলিং এর ভেতর দিয়ে আসে। আচ্ছা, রাফিও কিন্তু তারেক মাসুদেরই শিষ্য ছিল শিষ্য। আসলে। আচ্ছা। ও হয়তো এখন একেবারে বাণিজ্যিক ছবি করছে। হু, হু। কিন্তু তার একটা নতুনদের সাথে কাজ করে একটা বড় সুবিধার জায়গা হচ্ছে, তারা আসলে একটা নতুন চোখ দিয়ে দেখে। একদম। হ্যাঁ? আমি আজকে খুবই যেভাবে সত্য দেখি, কথা। হ্যাঁ, আমার সন্তান কিন্তু সেইভাবে দেখে না। না। বা আমাদের পরবর্তী প্রজন্ম তারা একটা নতুন চোখ দিয়ে দেখে বিশ্বকে। তো আমি সেটার সাথে মেলানোর চেষ্টা করি। এবং আমি তরুণদের সাথে কাজ করতে বেশ পছন্দ করি। পছন্দ করি এই কারণে যে আমি তার সাথে আমাকে মেলানোর চেষ্টা করি। এবং আমি মনে করি যে সঠিক তরুণরা যদি সঠিকভাবে যারা কাজ করে, সবাই না, জি, যারা ঠিকঠাক মতো কাজ করার চেষ্টা করছে, আমি মনে করি যে ওর সাথে তাল মেলাতে পারা মানে হচ্ছে আমি আপডেট হচ্ছি। ফ্যান্টাস্টিক।
তো ভাইয়া যেই কথা বলছিলাম সেই কথা থেকে এখন আরেকটা কথায় আসি, মানে আপনাকে পেয়ে এই যে অ্যাক্টিং বা এই শিল্পটার কত গভীরে যাওয়া যায় এই চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর করছিল। তো সেখান থেকে একটা জিনিস সবসময় মাথায় এসেছে যে আমি সবসময় খেয়াল করলাম যে যারা খুব ভালো অভিনেতা হয়, যাদেরকে দেখতে ভালো লাগে, যাদের অভিনয় ভালো লাগে, তাদের একই সাথে কণ্ঠস্বর, মানে বলার কথা, কথা বলার যে কণ্ঠস্বর, সেটাও খুব সুন্দর। আপনি সঙ্গীত শিল্পী, গান গাইতে পারেন, সেটাতে আমি পরে আসবো, কিন্তু গান না গাইলেও এই যে ডায়লগ থ্রো এর যে ওজন বা কোথায় ভয়েসটার প্রজেকশনটা কেমন হবে, এটাও কি ট্রেনিং এর অংশের মধ্যেই পড়ে? এটা কি একটা বাধ্যবাধকতা যে ভালো অ্যাক্টরের ভয়েস ভালো হতেই হবে? না, ভালো হতেই হবে এমন কোনো কথা নাই। তার যে ভোকাল সেটাই থাকুক, কোনো সমস্যা নেই। জি। কিন্তু সেই ভোকালটা যেন পরিশীলিত ভোকাল হয়। আচ্ছা। কারণ পৃথিবীর সব মানুষের ভোকাল তো একরকম হবে না। এক না, মানুষের ভোকাল একেক রকম হবে। সেটাই। কারোটা বেশি মোটা হবে, কারোটা হাস্কি হবে, জি, কারোটা একটু চিকন হবে। জি, হ্যাঁ, কিন্তু সেটা যেন পরিশীলিত ভোকাল হয়। সেটা যেন পরিষ্কার বোঝা যায় এবং শব্দের আপনি যেটা বললেন জি, যে শব্দের ওজন বুঝে যেন সে কথা বলে। জি, জি। বা এই যে আমরা যে কথাবার্তা বলি তার মধ্যে তো মডুলেশনস, হ্যাঁ, হ্যাঁ। কখনো কোনো কথাটা আমরা একটু উপরে বলছি, জি, জি। কোনোটা একটু খাদে নিয়ে বলছি না? এই যে ঠিকঠাক মতো যদি আমরা এইটা বলতে পারি এবং সংলাপ তো অবশ্যই একটি শিল্পের জায়গা। অবশ্যই। হ্যাঁ? তো সেই জায়গাটা যদি আপনাকে বলতে হয়, উচ্চারণ করতে হয় সংলাপ, তাহলে অবশ্যই সংলাপের মতো করে উচ্চারণ করতে হবে। আমরা প্রায় আমি একটা প্রশংসাই শুনি জি, যে আপনি একেবারে বাস্তবের মতো অভিনয় করেন। বাস্তব মনে হয়। এভাবে বলে আরকি। জি, জি, তো বাস্তব তো অভিনয় না। কিন্তু আমরা হয়তো এমন ভাবে বাস্তবতার সঙ্গে মিলিয়ে কাজটা করি যে এই মাধ্যমটাই তো অনেক জি, রিয়ালিস্টিক মাধ্যম। জি। ফিল্ম বা টেলিভিশন। তো সেখানে যেন বাস্তবের মতো মনে হয়। আসলে কিন্তু এটা বাস্তব না। আমি কিন্তু আসলে সংলাপটাই বলি। সংলাপের বাহ! মতোই করে বলি। আমি কিন্তু এইভাবে সাধারণভাবে যেভাবে সংলাপ বলি সেভাবে কিন্তু বাড়িতে কথা বলি না। না। তার মানে ওইটা অবশ্যই অভিনয়। হ্যাঁ, সেটা কিন্তু অবশ্যই অভিনয়। বাস্তবে হ্যাঁ, ওই চরিত্রটা যেভাবে কথা বলতো সেটার হ্যাঁ, অভিনয় আরকি। সেইভাবে কথা বলার চেষ্টা করি এবং আচ্ছা। আপনাকে আরেকটা কথা বলি, আ আ যারা একটু ঠিকঠাক মতো ওই যে ১ম এই বলছিলাম আমি যে একটু জি, গলার চর্চাটা করতে হয়। অভিনেতাকেও গলার চর্চা করতে হয়। আচ্ছা। আমরা যে কথাও বলি সেটা তো কোনো না কোনো স্বরে গিয়েই তো পড়ে। অবশ্যই কোনো না তাই কোনো না? স্বরে তো আছেই। ওই সপ্তকের মধ্যেই তো পড়ে। একদম। হ্যাঁ, এর এর বাইরে তো নাই। না। তো আপনি যদি ঠিক প্রপার নোটেও কথা বলতে পারেন, সেটা কিন্তু কানে সুন্দর লাগে শুনতে। ভালো লাগে। হয়তো আর যে যার ঠিকঠাক মতো নোটে যেমন যার গলা নোটে পড়ে না, তার গানটা তো শুনতে ভাল লাগে না। না। তাহলে যার গলাও ওরকম ঠিকঠাক মতো নোটে যায়, তারটা শুনতেও ভাল লাগে। আসলেও তো সত্যি কথা। গানের কথা তো চলেই আসলো স্যার। এবার একটু গানের ব্যাপারটা বলেন। মানে গান জিনিসটা আপনার আপনার ভিতরে আছে, আমরা টের পাই। আপনার গাওয়াতে আমরা টানটা বুঝি, সবকিছুই বুঝি। কিন্তু আপনি এই যে আজকেও যখন আসলেন তখন কি বললেন ১ম এ? আমি থিয়েটারের লোক। আমি সঙ্গীত শিল্পী না। কিন্তু এই ব্যাপারটা আমাদেরকে ডিটেইলে আচ্ছা, বলেন, বুঝায় এইটা বলেন। এইটা একটু বলি। জি, সেটা হচ্ছে আমি আসলে নিজেকে সবসময় থিয়েটারের মানুষ মনে করি। জি, বা আরো বিস্তৃতভাবে বলতে পারি যে অভিনয় করি, অভিনেতা। জি, কারণ আমি বিভিন্ন মাধ্যমে অভিনয় করি। জি, টেলিভিশনে করি, ফিল্মে করি, জি। রেডিওতে করি, হ্যাঁ? মঞ্চ নাটকেও করি। তো অভিনেতা। তো অভিনেতাকে কিন্তু আসলে আ সব রকম অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়। আচ্ছা, তো আমি ছোটবেলা থেকে আ গানের প্রতি আমার খুব ভীষণ ভালোবাসা ছিল। আচ্ছা। এবং আমি প্রচুর রেডিও শুনতাম। তখন তো টেলিভিশন এত দেখার সুযোগ ছিল না আমার আপনার তো একটা যেমন। রেডিও ফ্যান বেজও আছে তখন আপনার কণ্ঠে। হ্যাঁ, রেডিও আ আমি প্রচুর রেডিও শুনতাম। রেডিওতে গান শুনতাম। বাংলাদেশের রেডিও তো বটেই জি। এবং কলকাতার যে আকাশবাণীর যে সমস্ত আচ্ছা, ওই যে পূর্বাঞ্চলীয় শ্রোতাদের জন্যে অনুরোধের আসর, আচ্ছা, হ্যাঁ? আচ্ছা, এটা একটা আচ্ছা। বিশেষ অনুষ্ঠান ছিল ০.৫ ঘন্টার হুম, একটা হুম। স্লট। সেটা ভীষণ সুন্দর, সুন্দর গান তখন সতীনাথ, মানবেন্দ্র, আহা! হ্যাঁ? জটিলেশ্বর মুখোপাধ্যায়, জি, হ্যাঁ? প্রতিমা এদের গান বাজাতো। তো ছোটবেলা থেকে গানের প্রতি আমার সেই জি। ঝোঁকটা ছিল এবং আমি গুনগুন করে গাইতাম। কিন্তু আমি যখন থিয়েটারে আসি কিন্তু গান ওই ওস্তাদের কাছে গান শেখাটা হু, হু। বা একদম পদ্ধতিগতভাবে যে গান শেখাটা, এইভাবে এটা শেখার সুযোগ আমার হয় নাই। আচ্ছা। কিন্তু আমি যখন থিয়েটারে আসি তখন আমি বুঝতে পারি যে অ্যা গান জানাটা আসলে একজন থিয়েটার কর্মীর জন্যে কতটা জরুরি। এই উপলব্ধিটা আমার হয়েছে মূলত যে আমাদের মঞ্চে কিন্তু অনেক ধরনের মিউজিক্যাল প্লে আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক গানের ব্যবহার জি স্যার। থাকে। ধরেন যে আমি
মঞ্চ নাটকের একটি নাটকে কীর্তনিয়ার চরিত্রে অভিনয় করছি। জি। সেখানে তো মঞ্চে অভিনেতার জায়গা থেকে হুম, হুম। ধরেন আমার কীর্তনিয়ার চরিত্রে অভিনয় করছে, তাহলে মঞ্চে আমাকে কোনো না কোনো জায়গায় হয়তো ২ লাইন একটা কীর্তনের সুর আমাকে তো বাজতে হবে হ্যাঁ। বা গাইতে হবে। তাহলে আমি যদি প্রপারলি ওই ২ লাইন ৩ লাইন একদম আমার ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ থেকে, নট দ্যাট যে আমি একজন সিঙ্গার বা আমি ফজলুর রহমান, আমার জায়গা থেকে না। হুম। ওই ক্যারেক্টার যে ক্যারেক্টারে আমি অভিনয় করছি। জি। তো সেই ক্যারেক্টারের জায়গা থেকে যে আমি ২ টো লাইন আমাকে গান গাইতে হয়। আর আমি যদি প্রপারলি গানটা গাইতে না পারি, তাহলে কিন্তু আমার চরিত্রটি বিশ্বাসযোগ্য হবে না। একদম তাই। মানে হ্যাঁ, আপনার চরিত্রের একটা আমার কমতি চলে আসলো সামনে। চরিত্রকে বিশ্বাসযোগ্য করার জন্য তাহলে আমাকে ওই গানটা যেন আমি ওখানে গান করলে মনে হয় যে কীর্তনিয়া গানটি করছি। বাহ! সেই জায়গা থেকে আসলে আমার গানের একটু অনুশীলন। সেটা আমি আচ্ছা। যখন দলে আরণ্যক নাট্য দলে রেগুলার জি। যেতাম, রিহার্সালের আগে একটু চর্চা করে নিতাম। এবং এই উপলব্ধিটা যখন আমার হয়, তখন আমি মহাখালীতে থাকতাম। তখন ব্যাচেলর ছিলাম। আচ্ছা। মেসে থাকতাম। তো আমাদের ওইখানে মহাখালীতে আমাদের একজন ওই বাচ্চাদের গান শিখাতো। আম উনার নাম হচ্ছে পলেন আ সরকার বোধহয়। পলেন সরকারি, আচ্ছা। খ্রিস্টিয়ান উনি। দক্ষিণ পাড়া থাকতো। আচ্ছা। উনার কাছ থেকে আমি একটু ওই সারগাম-টারগাম এগুলা আচ্ছা। বেসিক জিনিস যেগুলো সেগুলো ওই আমরা মামা বলতাম। মামার কাছ থেকে শিখেছি। আর এর বাকিটা আমি রেগুলার চর্চা করতাম সেখান থেকে। তো এইটুক শিখে যে প্রশ্নটা আপনি জি। করেছিলেন, তো এইটুক শিখে আমি নিজেকে গায়ক বলতে পারি না। সে অধিকার আমার নাই। হ্যাঁ, হতে পারে আপনি আমার গান শুনে পছন্দ করেন। হতে পারে আমার গলার মধ্যে হয়তো এটা একেবারে গিফটেড ব্যাপার। এমন হয়তো কোনো ইউনিক ব্যাপার আছে যেটা অন্য কারো নাই। আবেগ ভাইয়া আপনি হ্যাঁ, মন যে হয়তো পুরায় যখন হয়তো কোনো আমরা ইউনিক শুনেছি ব্যাপার আছে যেটা অন্য কারো নাই। সেই কারণে হয়তো ভালো লাগে। জি। কিন্তু আমি নিজেকে অতটুক শিখে অতটুক শিখে আমি নিজেকে গায়ক বলতে পারি না। এটা সেই মানে কারণেই আমি সেই কারণে আমি বলি। আমি অভিনেতা বলি এই কারণে যে আমি তো দীর্ঘদিন এই অভিনয়ের অনুশীলন, এই থিয়েটারের অনুশীলন করেছি। সেখানে আমি বলতে পারি যে হ্যাঁ, আমি একজন জি। থিয়েটারের কর্মী বা আমি অভিনয় শিল্পের সঙ্গে আছি। আমি একজন অভিনেতা। কিন্তু আমি অল্প একটু শিখে আমি নিজেকে আমি গায়ক ভাইয়া বলি কি না। ভাবতেছিলাম জানেন? যে যারা অনেকেই মানে নিজেকে সঙ্গীত শিল্পী পরিচয় দেয়, তারা হয়তো কিছু না শিখেই অনেকে দিয়ে দিচ্ছে এই পরিচয়। তো তাদের কেমন লাগছে এই কথাগুলো শুনতে আমি জানি না। আ তবে মানে যেই জায়গাটাতে আমি শ্রোতা হিসেবে ভাইয়া যে জায়গাটাতে যখন মানে নিথুয়া পাথারে যখন শুনেছি, মানে ধরো বন্ধু আমার কেহ নাই। তো ওইটা সুরের তালের চেয়ে ওখানে আবেগটা মানে আমার কেহ নাই, এটা আপনার কণ্ঠে যেভাবে বোঝা যাচ্ছিল। এটারও একটা মূল এটারও একটা বড় জায়গা আমার কাছে মনে হয়। এই জি, গানটা তো ব্যাপক আলোচিত হয়েছে জি, বাংলাদেশে। এবং বাংলাদেশের ইতিহাসে যদি আপনি ২০-৫০ টা গানের কথা বলেন, এটা আছে। তাহলে এই গানটা থাকবে হয়তো। হ্যাঁ? তো এই যে গান এইটাও কিন্তু একটা আমি অভিনেতার জায়গা থেকে বলব আচ্ছা। যে গান তো আসলে অনেকেই শেখে, অনেকেই গায়। অ্যা কিন্তু একজনের শিল্পীর সাথে ধরেন একই রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি একেবারে ঠিকঠাক নোটে গেয়ে গেল। কিন্তু ২ জনের গলা ২ রকম লাগে কেন? একজন হয়তো ফিল করতে পারে, রাইট। হ্যাঁ? আরেকজন হয়তো কম ফিল করতে পারে। জি। যার গলায় আপনি ফিলটা পান তারটা বেশি ভালো লাগে। তা আমরা তো অভিনেতা, আমরা তো কাজই করি ফিলের কাজ। ওইজন্য আপনার কণ্ঠেও সুরের হ্যাঁ, অভিনয়। আমরা তো আসলে ফিলের কাজটাই করি। হ্যাঁ? তো আমি আসলে মনপুরার যে গানটা করেছিলাম, জি। নিথুয়া পাথারের কথা বললেন। এটা কিন্তু একটা আড্ডার গান বেসিক্যালি। আচ্ছা। এটা আমি আড্ডা থেকে শুনেছি এবং গিয়াসউদ্দিন সেলিম এই ছবির পরিচালক। জি। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। হুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হলে বা ওই বটতলায় বা চায়ের দোকানে ওরা আড্ডা-টাড্ডা দেওয়ার সময় গানটা গাইতো। এবং এই গানটার সুরটা কিন্তু একটু অন্য এক একটা দোল। না এই গানটা একটু অন্যরকম। একটু দ্রুত লয়ে একটু জি, অন্যভাবে গাওয়া। কিন্তু আমি এটাকে ছবির মতো করে যখন গাওয়ার চেষ্টা করছি। জি। ছবিটির স্ক্রিপ্ট আমার জানা আছে। আচ্ছা। আমি আবার অভিনয় করেছি ওটায়। সুতরাং আমি আমার রিদম দিয়ে, আমার লয় দিয়ে একটু মেলোডি করে ওটা গাওয়ার চেষ্টা করেছি এবং বাহ! ওই ওজনটা বুঝে আরকি। হুম? পরিস্থিতি হ্যাঁ। যেখানে তো সিনেমায় যে আমাকে যখন পরিস্থিতি অনেকে ছিল। প্রশংসা করতো, আমি বলছি আসলে গান আমি কি করেছি? বড় কথা অ্যাপ্রোচটা কি যে সেলিম ভাই নিছিলেন? গানটা আমি ফিল করেছিলাম। যেমন ওই গানটাও তারপরে ওই যে আরেকটা গান যে করেছিলাম ইয়ার আ কেহ লইল 'কে আতর হলো লগন। আতুর লগন' যখন আমার মেয়েটা মারা যায়। জি। ওইটাও কিন্তু আমি আমার ফিলিংস এর জায়গা থেকে করেছি। যে একটা আ
পিতার কাছে কেমন লাগতে পারে? হ্যাঁ, ২টা লাইন শোনাবেন প্লিজ। এখন এখন গান গাইতে পারবো না। গলায় কষ্ট হলে বলবো না। আমি নিজে গান করি। আমি হ্যাঁ, গলায় কষ্ট হলে বলবো না। খুবই এখন সরি। গান গাইতে বাট মানে শুনতে ইচ্ছা করছিল ওই জায়গা থেকে যে মানে ওই সিনেমার ওই মোমেন্টটা প্লাস আপনার এই অভিনয়ের ডেসক্রিপশন সবকিছু মিলায়ে খুব মনে পড়ছিল। তো ভাইয়া অনেক আসলে আপনার সাথে আলোচনা করে আমাদের শেষ হবে না। আমরা অনেক কিছু জানতে চাইবো, অনেক কিছু জানতে ইচ্ছে করবে। এবার আসি একটু আমাদের যে ড্রপ বক্সের আয়োজনটা। এই যে আপনার ক্যারিয়ারের সময়টা যাচ্ছে, আপনার পাবলিকের সাথে ইন্টারেকশন, আপনার ডিরেক্টরদের সাথে ইন্টারেকশন, অন্যান্য অ্যাক্টরদের সাথে ইন্টারেকশন বা হয়তো সম্পূর্ণ বিজনেস একটা লেভেলের ইন্টারেকশন। সবচেয়ে চ্যালেঞ্জিং কোনো মোমেন্টের কথা যদি আমাকে বলতেন যে আপনি ডিসাইড করতে পারছিলেন না যে আমি এই জায়গা থেকে এই চরিত্রটাতে অভিনয় করতে চাই, কিন্তু এই সঙ্গগুলো আমি হয়তো বা চাই না বা এই জায়গাটা হয়তো আমি চাই না, এরকম কখনো দ্বিধার মধ্যে পড়েছেন? না, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জের মধ্যে তো পড়ি, কিন্তু এইরকম না। সেই আচ্ছা, চ্যালেঞ্জটা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট যখন পাই, তখন একটা চরিত্র পড়ি এবং আমরা তো যেমন আপনি বললেন বা আমরা বলি যে অভিনেতাকে অবজার্ভ করতে হয় সবকিছু। জি, আমাদের অবজারভেশন লাগে। জি। সব চরিত্র আমি তো জীবনে দেখি নাই। না, তাই তো। তাই না? যেমন ধরেন আমি যদি অজ্ঞাতনামা চলচ্চিত্রের কথা জি, বলি। আমার যে চরিত্রটি ছিল সেই চরিত্রটি একেবারে গ্রামের একজন প্রান্তিক মানুষ। একেবারে নদীর পাড়ে তার বাড়িটি। জি। বাড়িটা দেখলে বোঝা যায় যে তার বাড়ির অনেক অংশ নদীতে ভেঙে নিয়ে গেছে। আচ্ছা। তাই না? বাড়িটা দেখলে কিন্তু বোঝা একদম যায়। দেখলে সাথে একদম সাথেই বোঝা নদীর যাবে। পাড়ে বাড়ি। তার মানে বাড়িটার অনেক অংশ হয়তো সামনে ছিল, হয়তো ক্ষেতও ছিল, তার ফসলি হ্যাঁ, জমি ছিল, সেটা নাই। সব তার মানে হারিয়েছে কি সে। একেবারেই ভাঙাচোরা একজন মানুষ এবং হয়তো কিছু জমি জমা বিক্রি করে সে তার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। জি। সেই ছেলেটি মারা গেছে। এই অভিজ্ঞতা বা এই অবজারভেশনটা আমার নাই। তখন কিভাবে তাহলে সৃষ্টি হয় এই যে চরিত্রটা? তাহলে এই চরিত্রটি আমাকে অভিনয় করতে হবে। তাহলে আমার ভাবনার ভিতরে এই চরিত্রটি দেখতে হয়। জি। আমাকে ইমাজিন করতে হয়, কল্পনা করতে হয় যে এরকম একটা মানুষ কতটা দুঃখ নিয়ে, কতটা বেদনা নিয়ে, কতটা সংগ্রামের মধ্যে সে আছে। এইটা তো একটা অনেক বড় চ্যালেঞ্জ অভিনেতার জন্য। আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন করি। আরেকটা প্রশ্ন স্যার এটা একটু এরকম চ্যালেঞ্জেই আমরা পড়ি আসলে। এইরকম চ্যালেঞ্জে আমি আপনাকে আরেকটা চ্যালেঞ্জিং প্রশ্ন করি। হ্যাঁ, যখন আপনি অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছেন, বেশিরভাগ ডিরেক্টর আপনার কাছ থেকে কি ফজলুর রহমান বাবু চায় নাকি চরিত্র চায়? না চরিত্রই চাই, চরিত্রই চায়। চরিত্রই চাই। এবং কারণ এটা অনেক সময় চায়, আপনার প্রশ্নটা অমূলক না। জি, সেটা হচ্ছে যে একটা হিরো বা হিরোইন যারা, জি। হিরো হিরোইনের যে ইমেজ, এটা কিন্তু অনেক সময় হিরো হিরোইন যারা করে তারা নিজেরাও ভাঙতে চায় না। আবার যিনি ডিরেক্টর থাকেন, উনিও কিন্তু ওই ইমেজটাকে ভাঙতে চান না। রাইট। কারণ জি। একজন হিরোকে একটা সময় ছিল, এখন কতটা আছে আমি জানি না, হিরোটাকে দেখতে যেত। রাইট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুতরাং ওই একদমই, হিরো একদম। যদি একটা ভাঙাচোরা চেহারা মেকআপ গেটআপ দিয়ে তাহলে তাকে নেবে না। তাকে কারণ সে আলাদা ঐরকম অন্যরকম ওই হতে হবে। হিরোটাকে এসে দেখতে গেছে বা ওই হিরোইনটাকে এসে দেখতে গেছে। তো সেই কারণে কিন্তু তার ওই চেহারা, তার অবয়ব তার এবং একটা নিজস্বতা। সময় আমরা দেখেছি যে আমাদের দেশে তো বটেই, আমাদের বোম্বের ইন্ডাস্ট্রিতেও জি। আমরা দেখেছি যে মিঠুন চক্রবর্তী যদি একেবারে রেলের শ্রমিকও হয়, কারখানার শ্রমিক, সে কিন্তু জিন্সের প্যান্ট আর টি-শার্ট কিন্তু পরা। কারণ একদম। ওই ইমেজটা সে ভাঙবে না। কারণ হ্যাঁ, হ্যাঁ, দর্শক হ্যাঁ। তো মিঠুন চক্রবর্তীকে দেখতে গেছে। রাইট, রাইট। তো সেই জায়গাটা নাই। সেই জায়গাটা তো আমাদের ক্ষেত্রে নাই। হ্যাঁ? আমরা তো ক্যারেক্টার আর্টিস্ট। সুতরাং আমরা আর এখন সেই অবস্থা নাই। এখন ওই ইন্ডাস্ট্রি গুলোও কিন্তু ওই হিরোকে দেখতে চায় না। দর্শকরাও কিন্তু সম্পূর্ণ দেখতে চায় যে সে নিজেকে কতটা ভেঙে অন্য একটা চরিত্র হতে পেরেছে। আসলেই তাই। এবং আপনি দেখেন গত কয়েক বছরের ছবি দেখেন। প্রত্যেকটা যারা একদম এরকম হিরো, তারাও কিন্তু নিজেকে ভেঙে, ভেঙে অন্য একদম, জায়গায় যাওয়ার একদম। চেষ্টা ওই যে করছে। তুফানের কথা বলছিলাম সেটাই তো একটা হ্যাঁ, এক্সাম্পল, অনেক হ্যাঁ, বড় একটা উদাহরণ। হ্যাঁ, তো স্যার আড্ডা দিতে, দিতে আড্ডার সময় প্রায় শেষ। সাক্ষাৎকার আপনার নেয়া আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল স্যার। অনেক হ্যাঁ। বড় একটা না, ব্যাপার। না, না। মানে ভাল লাগলো আমি কথাবার্তা বলে। আপনাকে দূর থেকে দেখতাম সবসময়। এই যে তুফানের যখন বিভিন্ন কার্যকলাপ হতো কিছু, কিছু জায়গায় আমিও পেছনে ছিলাম। দূর থেকে আপনাকে দেখেছি, চঞ্চল ভাইদেরকে দেখেছি, সবাইকে একসাথে দেখেছি। আমরা বিগ ফ্যান আপনাদের। তো এই ওভারঅল ফ্যানদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে তবে তার আগে একটা সাক্ষাৎকারের কথা যখন বললাম একটা প্রশ্ন চলে আসে হ্যাঁ। যে সাক্ষাৎকার দেখা যায় যে অনেক সময় অনেক চ্যানেল বা অনেক ইউটিউব চ্যানেল বা কেউ একজন নেয়ার সময় ওটাকে ছোট একটা জায়গা কেটে ওটাকে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার বানিয়ে ছেড়ে দিচ্ছে। এই ব্যাপারটা কিভাবে কাজ এটা করে? একটা খারাপ প্রবণতা। আচ্ছা, এক কথায় যদি বলি এই প্রবণতাটা খারাপ। মানে সহজে দর্শকদের একটু মানে একটা মোটা দাগে জি,
দর্শকদের কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করা। একদম। এবং আমি বলবো যে এটা এক ধরনের অসততাও বটে। জি, সব প্রফেশনের কিছু কিন্তু নৈতিকতা থাকা দরকার। তাই একদম, না? আপনি একদম। সে ব্যবসায়ী করেন, আপনি গান করেন, আপনি অভিনয় করেন, আপনি ক্রিকেট খেলেন, আপনি ফুটবল খেলেন, আপনি যাই করেন না কেন, সব পেশায় কিন্তু একটা নৈতিকতা। এটা অবশ্যই। নৈতিকতা বিবর্জিত একটি কাজ। যে আসলেই আপনি তাই। একটা অংশ আগে পরে দিলে একরকম অর্থ দাঁড়ায়, জি, পুরোটা বললে একরকম অর্থ দাঁড়ায়, কিন্তু আপনি মাঝখানে দিয়ে দিলেন, এর একটু ভিন্ন অর্থ হয়ে গেল। খুবই হ্যাঁ, নিম্নমানের আসলে একটা হ্যাঁ, ব্যাপার। অনৈতিক। একেবারেই অনৈতিক। অনেক ধন্যবাদ স্যার। এবার একদম শেষের দিকে চলে এসেছি। এই ক্যামেরায় জাস্ট একটু বলবেন আপনার যারা ফ্যান, যারা আপনাকে দেখতেই চায় সারাক্ষণ, আপনার জন্য পাগল, তাদের জন্য যদি কিছু একটা বলার থাকে আপনার। হ্যাঁ, অবশ্যই বলব। ড্রপ বক্সে এখানে কথা বললাম। আপনারা ড্রপ বক্স দেখবেন। আ আপনাদের মতামত জানাবেন, অভিমত জানাবেন। এবং আমরা আসলে সুস্থ আলোচনার ভেতর দিয়ে আমরা আমাদের সমাজ, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের দেশ সবকিছুকে সত্যিকার অর্থেই যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। ড্রপ বক্সের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ড্রপবক্স এট প্লাগ প্রোডাকশন পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার আমরা এনে রেখেছি। এই উপহারটা আমি অবশ্যই আপনার হাতে তুলে দিতে চাই ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। বসে, বসে দাঁড়িয়ে না, না প্লিজ না, না। আচ্ছা, ঠিক কোনো আছে। অসুবিধা নেই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো অনেক মাচ ভাইয়া ধন্যবাদ। আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আচ্ছা। সো লিসনার্স এন্ড ভিউয়ার্স যারা দেখছিলেন, আমরা এরকম কোনো কাট পিস করে ছাড়বো না ভাইয়ার কথা। একদম প্রপার ভাইয়া যেটা বলেছে প্রেক্ষাপট সহই আপনারা ড্রপ বক্সে পুরো পর্বটা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছেন এবং ভালো লেগেছে কি না লেগেছে সেটা আপনাদের কমপ্লেইনটাও আপনারা ড্রপ বক্সে রেখে দিন। ভাইয়ার কোনো কথাও যদি ভালো না লাগে সেটাও বলুন। সেটাও আমরা ভাইয়া পর্যন্ত পৌঁছে দিব। কোনো সমস্যা নাই। এন্ড কিপ ওয়াচিং ড্রপ বক্স উইথ রেহান রাসূল। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস।